আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ দীর্ঘদিন আমি এই ভিডিওগুলো করিনি, তার জন্য তোমাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু যেটা বিষয় হচ্ছে যে এই সামগ্রিক পরিস্থিতি, বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। এই উদ্বিগ্নের জন্য আমরা কি করব? বিশেষত আমি ভাবছিলাম যে ফর্মাল ওয়েতে আমি কি যেভাবে শেখাই সেইভাবে শেখাবো, যেভাবে আলোচনা করি সেভাবেই আলোচনা করব, না সাম্প্রতিক দেশের পরিস্থিতি এবং তার জন্য আমাদের অর্থনীতির কী হাল সেটা নিয়ে আলোচনা করব। আজকে ঠিক করলাম যে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা এখন এই মুহূর্তে আলোচনা করতেই পারি। সেখানে রাজনৈতিক কিছু সম্পর্ক আসবে, আলোচনা আসবে, তার জন্য আমি আগে থেকেই বলে রাখছি যে শিক্ষিত মানুষের কোনো রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু কোনো একটা দলকে অন্ধভাবে ভক্ত বা তাকে বিশ্বাস করা সেটা মনে হয় ঠিক নয়। তাদের ভালোকে, যে কোনো দলের ভালোকে ভালো বলা এবং খারাপকে খারাপ বলে তার সমালোচনা করলে তবে কিন্তু দেশের পরিস্থিতি সব লোকের কাছে পৌঁছাতে পারে। সেই বিশ্বাস নিয়ে আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করছি। প্রথম প্রসঙ্গ হচ্ছে করোনা পরিস্থিতি। করোনা পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিয়েছে। ভারতবর্ষে মৃত্যু 12,000-এর ওপর ছাড়িয়ে গেছে, অ্যাফেকশন প্রায় 4 লাখের কাছাকাছি চলে গেছে। এই পরিস্থিতিটা আগামী দিনে ভারতবর্ষ 1 নম্বরে যাবে, এটা কিন্তু শিওর বলতে পারো তোমরাও। কারণ এই যে সরকার প্রথম দিকে 22শে মার্চ যে ঘোষণা করলেন, এই জিনিসটা যদি তিনি, কেন্দ্রীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, তিনি যদি মাত্র 10টা দিন সময় দিতেন, যে যেখানে চিকিৎসার জন্য গেছে, ভারতবর্ষের যে কোণে যে যেখানে গেছে ঘর ছেড়ে কিংবা কাজের খোঁজে গেছে, তাদের ফিরিয়ে আনা হবে, তখন কিন্তু সারা ভারতে 50 থেকে 55 কি 100 জন মৃত্যু, এফেকশনও খুব সামান্য ছিল, সেই জায়গা থেকে কিন্তু ঘুরিয়ে আনলে এই জিনিসটা ছড়াতো না। বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক তারা ছুটে বেড়ালো শুধু পালিয়ে আসার জন্যে। কেউ হেঁটে 1500 কিলোমিটার চলে এলো, রাস্তায় অনেকে মারা গেল। এই যে দায়, এটা কিন্তু কেন্দ্রীয় সরকার কখনো অস্বীকার করতে পারে না। এখন রাজ্য সরকারও সেইভাবে তার সিচুয়েশান নিয়ে আলোচনা করেনি, ভাবেনি। তারা কোয়ারেন্টিন সেন্টারের নামে যে কোনো জায়গায় ঢুকিয়ে দিয়েছে। তাদের না জলের ব্যবস্থা, না থাকার ব্যবস্থা, গরু ছাগলের মতন ব্যবস্থা। এবং করোনার জন্য যাই ট্রেনগুলো পরে সরকার চালিয়েছেন মে মাসে, সেগুলোও কিন্তু একদম ব্যবস্থা ছাড়াই চলে গেছে। এবং তাদের কোনো রকম চেকিং না করে তারা ফিরে এসেছে ঘরে এবং ছড়িয়ে গেছে নিজেদের এলাকায়। বিদেশ থেকে যখন এসেছে তাদের জন্য বিমানবন্দরে রীতিমতন চেকিং করা হয়েছে, কেন তারা উচ্চবিত্ত ঘরের মানুষজন। কিন্তু ট্রেনে যারা এসেছে তাদের কোনোভাবেই কোনো সরকারই সেভাবে গুরুত্ব দেয়নি। এরপরে আসছি আমরা চীনের সঙ্গে এই মুহূর্তে আমাদের সম্পর্কের কথা। গালওয়ান অঞ্চল আমাদের লাদাখের, সেই অঞ্চলটাকে চীন 8-10 কিলোমিটার আমাদের এলাকার মধ্যে ঢুকে পড়ে আমাদের নিরস্ত্র সৈনিকদের হত্যা করেছে। তাদের 10 জনকেও নাকি তারা বন্দি করে নিয়ে গেছিল। ভারত সরকার প্রথম থেকে সেটা জানায়নি, পরবর্তী ক্ষেত্রে ছাড়া পাওয়ার পর জানানো হয়েছে, বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে। এবার আমাদের 20 জন সৈনিক মারা যাওয়াটা সেটা কিন্তু খুব ছোটোখাটো বিষয় নয়। 1962-র পর ভারতবর্ষের চীনের দ্বারা এত বড় ক্ষতি কিন্তু কোনোদিন হয়নি। আমরা চীনকে বেশিভাবে মেরেছি, কিন্তু চীন কমভাবে মেরেছে সেটাও হয়েছে পরবর্তী ক্ষেত্রে, যেটা নাথুলার এলাকায় হয়েছিল। কিন্তু আমাদের এইভাবে প্ররোচনা ছাড়াই এইভাবে আমাদের সৈনিককে হারাতে হয়েছে, বীর সৈনিকদের। এটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার। সরকার, বিশেষত আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার এই 6 বছর তার শাসনকালে 5 বার নাকি তিনি চীনে গেছেন এবং তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় 3 বার চীন ভ্রমণ করেছেন। কিন্তু কি হয়েছে? তার ফলে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থেকে খারাপ হয়েছে বেশি। চীনকে আমরা বুঝতেই পারিনি।
এই যে হাল, আমরা তারপরে দেখছি গতকাল তিনি সর্বদল বৈঠকের পর ঘোষণা করলেন যে চীনে কোনোভাবে আমাদের এলাকায় ঢুকে নেই, কোনো হানাদার আমাদের এলাকায় ঢুকে নেই। এর ফলে কি হলো, চীন পরবর্তী ক্ষেত্রে যেটা চীনের সৈন্যরা শুধু দাবি করত, এখন চীন বিদেশ দপ্তর টুইট করে জানিয়ে দিয়েছে আমাদের পুরো গালোয়ান অঞ্চল আমাদের। এই যে প্রধানমন্ত্রীর একটা আলপটকা মন্তব্য কিন্তু আমাদের রীতিমতন ক্ষতি করেছে। আমরা এই মুহূর্তে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন পাচ্ছি এবং পাব। সেই হিসাবে চীনের সঙ্গে এত আমাদের ভাবা উচিত নয় যে চীন আমাদের কি ক্ষতি করতে পারে না করতে পারে। সৈন্যদের, যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে সৈন্যদের জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যে কোনো ডিসিশন নিলে কেন্দ্রীয় সরকার সেটাই মেনে নেবে, কিন্তু এটা বাচ্চা ছেলে ভোলানোর কথা। সৈন্যরা সেলফ ডিসিশন কখনো নেয় না, নিতে পারে না। তার জন্য আমাদের সর্বশক্তিমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রের এদের তরফ থেকে অনুমতি লাগে। তার মানে এই জিনিসগুলো হঠাৎ করে হতে পারে না যে আমাদের সৈন্যবাহিনী হঠাৎ করে আক্রমণ করে বসবে। যাই হোক, এটা হলো দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ হচ্ছে পেট্রোল ডিজেলের ক্রমবর্ধমান দাম। বিশ্বের বাজারে এই মুহূর্তে ক্রুড অয়েল, তার মানে অশোধিত তেলের দাম তলানিতে। বিশ্বের বিভিন্ন দেশে তেল বিক্রি হচ্ছে না, আর এই অবস্থায় আমাদের তেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং ইউপিএ সরকারের আমলে যখন বিশ্বের বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $120 উপরে উঠে গেছিল, তখন ভারতের বাজারে 81 টাকার আশেপাশে ঘুরঘুর করছিল পেট্রোলের দাম। তখন কিন্তু তিনি জানিয়েছিলেন যে এই অমানবিক ঘটনা ঘটাচ্ছে আমাদের কেন্দ্রের সরকার, কারণ তারা পেট্রোল ডিজেলের দাম বিপুল বাড়িয়ে দিচ্ছেন। আর আজকে বিশ্বের বাজারে মাত্র $35 আশেপাশে তেলের দাম ক্রমহ্রাসমান। সেই জায়গায় আমাদের বাজারে 81 টাকা ছাড়িয়ে 82 টাকার উপরে চলে গেছে পেট্রোলের দাম। তাহলে বুঝতেই পারছো যে পেট্রোলের দাম বিশ্বের বাজারে কম, ডিজেলের দাম বিশ্বের বাজারে কম, কিন্তু আমাদের দেশে তার বিপুল দাম। এর ফলে হচ্ছে কি, গণপরিবহন ব্যবস্থা সেখানে বিরাট এফেক্ট হচ্ছে। আমাদের দেশের খুব সামান্য অংশই রেলের দ্বারা পরিবাহিত হয়, বিপুল অংশ প্রাইভেট পরিবহন সংস্থার দখলে। এবং যখন পেট্রোল ডিজেলের দাম বেড়ে যায়, এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়তে বাধ্য, যেটা এই মুহূর্তের বাজারে হচ্ছে। এবং এই মুহূর্তের পজিশনটাকে স্ট্যাগফ্লেশন বা আমরা বাংলায় মন্দাস্ফীতি বলতে পারি, যেটার পজিশন হচ্ছে যে চাহিদা কম, সেই জায়গায় কিন্তু দাম বেড়েই যাচ্ছে। এই মুহূর্তের এই হাল, চাহিদা নেই কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কারণ এই পরিবহনের খরচ বিপুলভাবে বেড়ে যাওয়া। কেন্দ্রীয় সরকার কিন্তু একভাবে সংসদে পাস করেছিলেন যে পেট্রোল ডিজেলের দাম বিশ্বের বাজারে বাড়লে আমাদের দেশে বাড়বে, বিশ্বের বাজারে কমলে আমাদের দেশে কমবে। কিন্তু দেখা গেল লকডাউনের প্রথম প্রায় অনেক দিন সেটা এক জায়গায় থেকে গেল, যখন হু করে দাম কমছে। তিনি 10 টাকার ওপর ট্যাক্স বাড়িয়ে নিলেন, আমাদের রাজ্য সরকারও কিছুটা ট্যাক্স বাড়িয়ে নিলেন, দিয়ে এখন দেশের আমাদের লোকজনের, বিশেষত একদম নিচু শ্রেণীর লোকেদের, নিচের তলার লোকেদের বিরাট ধাক্কার দিকে ফেলে দিচ্ছেন। কেননা যে সবজি বিক্রেতা, সেও হয়তো একটা তার অটো করে হোক, তার মোটর সাইকেলে করে হোক বা M80 করে হোক এই সবজিগুলোকে নিয়ে আসে, তার যেমন খরচ বাড়ছে, সব জায়গায় আমাদের খরচগুলো বেড়েই যাচ্ছে, ফলে জিনিসপত্রের দাম বাড়তে বাধ্য হচ্ছে। এই সিচুয়েশানটাকে ইচ্ছা করলেই কেন্দ্রীয় সরকার অ্যাভয়েড করতে পারত এবং পারে। আর এর ফলে হচ্ছে কি, আমাদের সাধারণ মানুষের এখন হাতে পয়সা নেই। সাধারণ মানুষ কিন্তু ভিক্ষে চায় না, তারা 5 কেজি চাল পেলেই ধন্য ধন্য করবে না, 1 কেজি ডাল পেলে ধন্য ধন্য করবে না। তারা কিন্তু চায় তারা নির্দিষ্ট কাজ। এই বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক, তাদের বিষয়ে না কেন্দ্র সরকার না রাজ্য সরকার জানতো যে এই বিপুল সংখ্যক শ্রমিক
বা বিভিন্ন কাজে যুক্ত লোকজন বাধ্য হয়ে নিজের এলাকা ছাড়তে হয়েছে যে এখানে কোনো কাজ নেই বলে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানতেনই না আমাদের রাজ্যের কত লোক বাইরে চলে গেছে। আর তিনি কি করছেন, তিনি যেটা করছেন যে কেউ মারা গেলে তার পরিবারকে দেখে ধপাস করে একটা চাকরি দিয়ে দিচ্ছেন। সে যদি পাবলিকালি লোকের সামনে বা বিভিন্ন গণমাধ্যমে তার বিষয়ে প্রচার হয়, তার পরিবার বেঁচে গেল, কিছু অনুদানও পেল এবং তার পরিবারের একজন চাকরিও পেল। এটা কেন হবে? আমাদের বেকার যুবক যুবতী প্রচুর পরিমাণে আছে, আর সেই জায়গায় তোমরা অন্যভাবে চাকরি দেবে এটা ঠিক নয়। এসএসসি বন্ধ, বিভিন্ন রিক্রুটমেন্ট বন্ধ, তার জায়গায় আমরা করছি কি, আমাদের সরকার করছে যারা রিটায়ার্ড পারসন তাদের ডেকে চাকরি দিচ্ছেন। স্কুলে এক্সট্রা কারা পড়াবে, যারা রিটায়ার করেছে সদ্য তাদের দিয়ে পড়ানো হবে, তারা পেনশনও পাবে, তারা এদিকে মাইনেও পাবে। একটা বেকার যুবক যুবতী 5-6 হাজার টাকা পেলে ধন্য ধন্য করবে এই মুহূর্তে কাজের জন্য, তাদের না দিয়ে এই বৃদ্ধ যারা এতদিন ধরে সার্ভিস দিয়ে এসে ক্লান্ত হয়ে পড়েছে তাদেরই দেওয়া হচ্ছে। এই জিনিসটা চলাটা ঠিক নয়। এর ফলে হচ্ছে কি, আমাদের বিপুল সংখ্যক ইয়ং জেনারেশনকে বঞ্চিত করা হচ্ছে। তারা কিছুভাবেই পাচ্ছে না, কোনো কাজই তাদের জন্য হাতের কাছে নেই। এরপরে আসছি আমফান পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের যে হাল, আমফানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বিপুল। প্রাথমিকভাবে সরকার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু এই বিদ্যুৎ আসা বা পরবর্তী সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বিপুল সংখ্যক খামতি থেকেই গেছে, সেটা সরকার স্বীকার করতে পারে না। আমি আবার বলছি যে শিক্ষিত মানুষের কোনো মতাদর্শ থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলের অন্ধভক্ত হওয়া তা ঠিক নয়। বাম সরকারের আমলেও পশ্চিমবঙ্গের কিছু হয়নি, এই আমলে কিছু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে সবটাই দায় কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এড়িয়ে যেতে পারেন না। চাকরির ক্ষেত্রগুলো তার ভাবা উচিত, ইয়ং জেনারেশন যাতে পায় তার জিনিস কিন্তু ভাবা উচিত। কে কেস করবে তাতে জিতে গিয়ে কিছু সংখ্যক চাকরি পেয়ে যাবে, কে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে তার পরিবারের কাউকে ডেকে এনে চাকরি দেওয়া হবে, এটা কিন্তু ঠিক নয়। চাকরির একটা নির্দিষ্ট পদ্ধতি থাকা উচিত। এই গেল, যাতে আমরা বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিষয়টাও তিনি কিন্তু মানবিক কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার অ্যাক্টিভিটি, তার কাজকর্ম, বিশেষ করোনা পরিস্থিতিতে তাকে কেউ কিন্তু দাগ কাটতে বলেনি রাস্তায় বেরিয়ে। তার যেসব সরকারি অফিসার আছে তারাই কিন্তু সামলানোর পক্ষে যথেষ্ট, তাকে না বেরিয়েও এগুলো করা যেত, সেগুলো মনিটরিং পদ্ধতি তাকে করতে হতো। এই পজিশনগুলো বলে আমি আমার এই ভিডিও শেষ করছি। আমি বলছি যে কোনো রাজনৈতিক দলের যারা ফলোয়ার্স তারা কিন্তু একটা কথা মনে রাখবেন যে আমি অন্ধভক্ত হওয়ার কথায় বিশ্বাস করি না। কারোর রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু ভালোকে ভালো, খারাপকে খারাপ বলবেন। যদি খারাপ করে থাকে কোনো সরকার, সেটাকে অবশ্যই আলোচনার মধ্যে আনবেন, আর যদি ভালো করে সেটাকে তো অবশ্যই আমরা সকলেই বলবো, আর তবেই তো দেশ ঠিকভাবে চলবে। আমাদের দেশের কথা ভাবা উচিত, শুধু দলের কথা নয়। দেশই থাকবে, দল কখনো কখনো বিলীন হয়ে যায়। এই বলে আমি আমার ছাত্রছাত্রীকে বলছি, আগামী দিন আমি আমার ফর্মাল ওয়েতে যেভাবে তোমাদের শেখাতাম সেইভাবেই যাব। আজকের মতন এখানেই থামছি, ধন্যবাদ।